আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই ভালো আছো। তো তোমাদেরকে আরো একবার স্বাগতম আমার টিউটোরিয়ালে। তো তোমাদেরকে আমি যেটা করাচ্ছিলাম সেটা হচ্ছে পোলার কোঅর্ডিনেটের এরিয়া নির্ণয়, কেমন? তো আমরা হচ্ছে আজকে এক্সাম্পল 2 এ আছি। এটা তোমাদের বইয়ের নতুন বইয়ের হচ্ছে এক্সাম্পল 2, বাট পুরাতন বইয়ের এডিশন কত আমার আসলে ঠিক খেয়াল নেই। তোমরা একটু দেখে নিও, চেক আউট করে নিও, কেমন? তো এক্সাম্পল 2 তে বলেছে যে ফাইন্ড দ্য এরিয়া। আজকে হচ্ছে আমাদের লেকচার নাম্বার 8। তোমরা যারা লেকচার নাম্বার 8 দেখতেছো তারা অবশ্যই, আমি ধরে নিব যে তোমরা লেকচার 1 থেকে লেকচার 7 পর্যন্ত কভার করে এসছো, কেমন? কারণ আমাদের এই লেকচারেও মোটামুটি হচ্ছে যে পিছনের যে ব্যাক লেকচারগুলো আছে তার বেসিক অনেক জিনিস মোটামুটি আমরা আলোচনা করব। তো এখানে বলেছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য লুপ অফ দ্য কার্ভ r equals to a sin 2 theta, r equals to a sin 2 theta। ওকে, তো এইটা হচ্ছে আমরা আজকে এরিয়া দেখার চেষ্টা করব, এরিয়া বের করার চেষ্টা করব। আচ্ছা, তো তোমাদেরকে আমি একটা স্ট্যান্ডার্ড ফর্ম বলেছিলাম। সেই স্ট্যান্ডার্ড ফর্মটা ছিল এরকম যে r ইকুয়ালস টু a sin n থিটা অথবা r ইকুয়ালস টু a cos n থিটা। মনে করে দেখো, তোমাদেরকে আমি এরকম একটা বলেছিলাম, কেমন? তো এই স্ট্যান্ডার্ড ফর্মে যদি বলেছিলাম যে n এর মানটা কি হয় বলো তো? যদি n এর মানটা ইভেন হয়, n এর মানটা যদি জোড় হয়, এখানে লিখে দিচ্ছি যে n এর মানটা যদি জোড় হয় তাহলে লুপের নাম্বার, লুপ হবে মানে ফার্স্টের সংখ্যা হবে 2n, ফার্স্টের সংখ্যা হবে কত? 2n। আর যদি n এর মানটা কি হয়? অড হয়। যদি n হয় অড মানে হচ্ছে বিজোড়, তাহলে n এর মানটা যা থাকবে লুপের মানটাও ঠিক তাই হবে, মানে লুপের মান তাই থাকবে, সেম থাকবে, কেমন? তো একটা এক্সাম্পল স্বরূপ যদি বলি, আমি যদি এই এক্সাম্পলটাই নেই, মনে করো এখানে দিয়েছে হচ্ছে কত? r ইকুয়ালস টু a sin 2 থিটা। তো এখানে খেয়াল করো, টুটা হচ্ছে কি সংখ্যা? জোড় সংখ্যা। তাহলে লুপ হবে এখানে কয়টা? নাম্বার অফ লুপস ইকুয়ালস হচ্ছে 2 ইন্টু 2। সূত্র হচ্ছে 2n আর n এর মান 2, তাই 2 ইন্টু 2। তাহলে লুপ হবে কয়টা? এখানে 4টা। যদি সেম অঙ্ক যদি এমন করে দিত যে r ইকুয়ালস টু সাইন 3 থিটা, তাহলে আমি বলতাম যে আমার এখানে লুপ হবে কয়টা? এখানে n এর মানটা বিজোড় মানে 3, তার মানে লুপের মানটাও হবে লুপ হইতো কয়টা? লুপ হইতো 3টা। ক্লিয়ার? তো এগুলো হচ্ছে যে আমরা মোটামুটি আমি তোমাদের একটা স্ট্যান্ডার্ড ফর্ম বলেছিলাম লেকচার নাম্বার 3 বা 4 এর দিকে। তো তোমরা হচ্ছে যে আমি ধরে নিচ্ছি তোমরা দেখেছো, তোমাদের এগুলো মনে আছে, কেমন? তো আমি সেই বেসিক থেকে আগাচ্ছি। তো প্রথম কথা, আমার এখানে চিন্তা করো, আমার এখানে আমি বুঝে গেছি যে আমার এখানে লুপ হবে কয়টা। এই যে আমি এখানে মার্ক করে রাখতেছি, এই যে এটা হচ্ছে আমার গিভেন ইকুয়েশন। এই ইকুয়েশনের এই পোলার কার্ভের আমি এরিয়া বের করব। তার মধ্যে এইখানে 2 হচ্ছে আমাদের কি নাম্বার বলো তো? 2 হচ্ছে আমাদের ইভেন নাম্বার। ওকে, তাহলে লিখে রাখতেছি এখানে নম্বর অফ লুপ। তো লুপ হবে কয়টা? ফর্মুলা অনুযায়ী 2n, তার মানে 2 ইন্টু 2 ইকুয়ালস টু হচ্ছে 4। এটা আমাদের কাজে লাগবে, কেমন? এটা আমাদের কাজে লাগবে। ওকে, তো এখন প্রথম যে কাজ সেটা হচ্ছে আমাদের সিমেট্রি টেস্ট করতে হবে। প্রথম কাজটা হচ্ছে সিমেট্রি টেস্ট, কেমন? তো সিমেট্রি টেস্টের প্রথম যে ইস্যুসটা সেটা চিন্তা করো এইভাবে। প্রথমে লিখলাম যে সলিউশনে গিয়ে লিখলাম দ্য গিভেন কার্ভ, গিভেন পোলার কার্ভ বা পোলার ইকুয়েশন লিখতে পারো, দ্য গিভেন পোলার ইকুয়েশন। আচ্ছা, তো পোলার ইকুয়েশন কত দিয়েছে এখানে? r ইকুয়ালস টু a sin 2 থিটা, কেমন? আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে এটার সিমেট্রিসিটি টেস্ট করব, কেমন? আচ্ছা, তো আমরা এর আগে যে অঙ্কগুলো করেছিলাম সেই অঙ্কগুলোতে আমি তোমাদেরকে বলেছিলাম যে থিটার মানের জায়গায় তুমি যদি মাইনাস থিটা বসাও, থিটার জায়গায় মাইনাস থিটা বসাইলে যদি ইকুয়েশন রিমেন আনচেঞ্জ থাকে, মানে ইকুয়েশনে যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে সেই গ্রাফটা হয় ইনিশিয়াল লাইনের রেসপেক্টে সিমেট্রিক, মানে এক্স অক্ষের রেসপেক্টে, ওই এক্স অক্ষটাকে আমরা ইনিশিয়াল লাইন বলি, সেটা হবে এক্স অক্ষ বা ইনিশিয়াল লাইনের রেসপেক্টে সিমেট্রিক, মানে এক্স অক্ষের উপরেও অর্থাৎ থিটা ইকুয়ালস টু 0 লাইন যেটা, সেটাই ইনিশিয়াল লাইন, তার উপরে যতটুকু এলাকা কভার করবে নিচেও ঠিক ততটুকু এলাকা কভার করবে। কিন্তু এখানে ঘটনা হচ্ছে কি, দেখো তুমি যদি এখানে এমন করে বসাও যে r ইকুয়ালস টু a সাইন, হ্যাঁ, তারপর তুমি যদি লিখো 2 ইন্টু মাইনাস থিটা, তাহলে কত হবে দেখো তো? r ইকুয়ালস টু a সাইন মাইনাস 2 থিটা, হ্যাঁ। তাহলে এখানে কত হবে? r ইকুয়ালস টু আমরা জানি সাইন মাইনাস থিটা মানে কত? মাইনাস সাইন থিটা, তাহলে এখানে কত হয়ে যাবে? মাইনাস a সাইন 2 থিটা। তো দেখো এই ইকুয়েশন আর এই ইকুয়েশনটা কিন্তু সেম, একরকম না। তার মানে যেই গিভেন ইকুয়েশনটা আমাদেরকে দিয়ে দিয়েছে সেই ইকুয়েশন অ্যাকচুয়ালি ইনিশিয়াল লাইনের রেসপেক্টে সিমেট্রিক না, তাহলে অবশ্যই আমাদেরকে অন্য কোনো টেস্ট করতে হবে। তো আমি তোমাদেরকে লেকচার 3তে অথবা লেকচার 2-এ আমি তোমাদেরকে অনেকগুলো সিমেট্রিসিটি টেস্ট করার বুদ্ধি শিখিয়ে দিয়েছি। মোটামুটি 4টার মতো ফর্মুলা শিখিয়ে দিয়েছি।
যে 4টা কন্ডিশন দিয়ে দিয়েছি, তোমার লেকচার 2 বাচ্চা একবার দেখে নিবে। তো ওখানে 4টা কন্ডিশন দিয়েছি কীভাবে সিমেট্রিসিটি টেস্ট করতে হয়। তো একটা কন্ডিশন ছিল, 4 নাম্বার কন্ডিশন ছিল এইটা, যে যদি থিটার জায়গায় মাইনাস থিটা এবং আর এর জায়গায় মাইনাস আর বসিয়ে বা রিপ্লেস করে যদি দেখি যে ইকুয়েশন রিমেন আনচেঞ্জড, তাহলে সেই ইকুয়েশনটা হয় কি বলতো, আমি আবার বলতেছি, সেই ইকুয়েশনটা হচ্ছে অরিজিনের রেসপেক্টে সে হচ্ছে সিমেট্রিক হয়। কার রেসপেক্টে সিমেট্রিক হয়? অরিজিনের রেসপেক্টে সে আসলে সিমেট্রিক হয়। কেমন? তো এটা তোমরা অবশ্যই দেখে আসবা। তো আমি এখানে লিখতে পারি সেটা আসলে অরিজিনাল রেসপেক্টে সিমেট্রিক হবে। তো তাহলে এখানে আমি যদি টেস্ট করি, এখানে লিখলাম যে নাও উই রিপ্লেস মাইনাস আর, আচ্ছা আর কে রিপ্লেস করবো, বা নাও উই রিপ্লেস এই যে আর এবং থিটাকে রিপ্লেস করবো। তো লিখলাম নাও উই রিপ্লেস আর কমা থিটা বাই মাইনাস আর কমা মাইনাস থিটা। তো তাহলে দেন 1 নাম্বার ইকুয়েশনটার কি অবস্থা একটু দেখি। তো তাহলে আর এর ভ্যালু হবে হচ্ছে মাইনাস আর, এখানে সাইন, হ্যাঁ থিটার জায়গায় যদি মাইনাস বসাই তাহলে এখানে কত হবে, মাইনাস 2 থিটা। তো আমরা জানি সাইন মাইনাস থিটা মানে কত হবে বলো তো, তাহলে হবে মাইনাস আর ইকুয়ালস টু হচ্ছে মাইনাস এ সাইন 2 থিটা। কেমন? কারণ আমরা জানি সাইন মাইনাস থিটা ইকুয়ালস টু কত হয়, আমরা জানি সাইন মাইনাস থিটা ইকুয়ালস টু হয় মাইনাস সাইন থিটা। সাইন মাইনাস থিটা ইকুয়ালস টু কত হয়, মাইনাস সাইন থিটা। আচ্ছা ক্যামেরাতে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা একটু চেক দিই। হ্যাঁ ক্যামেরা মোটামুটি ঠিকঠাক আছে। ওকে, তো তাহলে আমি এখানে লিখতে পারি যে মাইনাস আর ইকুয়ালস টু মাইনাস এ সাইন 2 থিটা। তাহলে এবার তুমি দুই দিক থেকে মাইনাসটা ক্যান্সেল করে দাও, তাহলে কত হবে, আর ইকুয়ালস টু এ সাইন 2 থিটা। ওকে, দেখো ইকুয়েশন কি বলতো, ইকুয়েশন হচ্ছে রিমেন আনচেঞ্জড। আচ্ছা, তো এবার চিন্তা করো যে আচ্ছা, তো এখানে হচ্ছে হ্যাঁ ক্যামেরাতে একটু ডিস্টার্ব করতেছিল। ওকে, সব ঠিক আছে এখন। তো আর ইকুয়ালস টু হচ্ছে এ সাইন 2 থিটা। কেমন? তো আমি লিখতে পারি যে নাও the equation remain unchanged. তো আচ্ছা আমি আরেকবার একটু রিক্যাপ করে দিচ্ছি। যদি আর এর জায়গায় দেখো আর এর জায়গায় মাইনাস আর এবং থিটার জায়গায় মাইনাস থিটা, আর এর জায়গায় মাইনাস আর যদি থিটার জায়গায় মাইনাস থিটা বসাই, আর ইকুয়েশন যদি রিমেইন আনচেঞ্জড হয়, তাহলে সেই গ্রাফটা হচ্ছে থিটা ইকুয়ালস টু পাই বাই 2 লাইনের রেসপেক্টে সিমেট্রিক। একটু আগে হয়তো বা একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে যে আমি বলেছিলাম যে পোলার রেসপেক্টে নট পোল, সেটা হবে আসলে থিটা ইকুয়ালস টু পাই বাই 2 লাইনের রেসপেক্টে সিমেট্রিক। তো থিটা ইকুয়ালস টু পাই বাই 2 লাইন কোনটা, সেটা হচ্ছে আসলে ওয়াই এক্সিস। তো আমি এখানে লিখবো যে হেন্স the given curve is symmetric about থিটা ইকুয়ালস টু পাই বাই 2 লাইন। তো থিটা ইকুয়ালস টু পাই বাই 2 লাইনের রেসপেক্টে সিমেট্রিক বলতে আসলে কি বুঝি, মনে করো এটা যদি থিটা ইকুয়ালস টু পাই বাই 2 লাইন হয়, এটা থিটা ইকুয়ালস টু পাই বাই 2 লাইন, আর এটা হচ্ছে থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি লাইন মানে ইনিশিয়াল লাইন। তো থিটা ইকুয়ালস টু পাই বাই 2 লাইনের রেসপেক্টে সিমেট্রিক হলে এর মানে হচ্ছে ধরো ডান পাশে যতটুকু এলাকা কভার করবে বাম পাশে ঠিক ততটুকু এলাকা কভার করবে। ধরো মনে করো এইরকম, এই যে এর একটা কার্ভ, হ্যাঁ এই একটা কার্ভ, হ্যাঁ দেখো এই যে থিটা ইকুয়ালস টু লাইন হচ্ছে এটা দেখো ডান পাশে যতটুকু এলাকা কভার করছে বাম পাশে ঠিক ততটুকু এলাকা কভার করছে। তো আমি তোমাদেরকে গ্রাফ এঁকে দেখাবো, ভয়ের কোনো কারণ নাই, তোমরা মোটামুটি একটু করে বুঝতে পারবা। হ্যাঁ আচ্ছা, তো এটা হচ্ছে প্রথম আমাদের সিমেট্রিসিটি টেস্ট, এটা প্রথমে লাগবে। সিমেট্রিসিটি টেস্ট না করলে আসলে বোঝা যায় না যে গ্রাফের কি অবস্থা, এটা আসলে প্রথম টেস্ট করাই লাগে। নেক্সট পরের টেস্ট, তো এরপরে হচ্ছে ইকুয়েশনটা ছিল হচ্ছে কত আমাদের, আর ইকুয়ালস টু কত বলতো, আর ইকুয়ালস টু এ সাইন 2 থিটা। এটা লিখে রাখতেছি, এটা কাজে লাগবে। আর ইকুয়ালস টু এ সাইন 2 থিটা, ইকুয়েশন নাম্বার 1। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমাদেরকে দেখতে হবে যে আমরা যে গ্রাফটা আঁকবো বা যে কার্ভটা আঁকবো, আমাদের আগের অঙ্কগুলোর মধ্যে দেখতে হবে যে এই গ্রাফের লাইজ অন পোল মানে আর এর মানটা কোথায় কোথায় শূন্য হয়, মানে ব্যাসার্ধের মানটা, যেহেতু ব্যাসার্ধের মানটা থিটার উপরে নির্ভর করে, তো দেখতে হবে যে ব্যাসার্ধের মানটা কোন কোন জায়গায় 0 হয়। তো এর জন্য লাইজ অন পোল টেস্টের জন্য মনে হচ্ছে আর এর মানটা অরিজিনে যে বিন্দু থিটার যে মানের জন্য সে অরিজিনে এসে ছেদ করে, যেটা হচ্ছে লাইজ অন পোল টেস্ট।
তো এর জন্য আমাকে লিখতে হবে আর এর মান হচ্ছে 0। তো লিখে দিলাম যে ফর r equals to 0 we have, তাহলে চিন্তা করে দেখো আর এর মান 0, তো আর এর মান 0 যদি এখানে বসাই দিই তাহলে কত পাওয়া যাবে, a sin 2 থিটা। তাহলে বলতে পারি যে a sin 2 থিটা equals to 0, দ্যাট মিনস sin 2 থিটা equals to 0। তো এখন বলো সাইন কত মান 0 আমরা জানি সাইন n পাই এর মান 0, মানে সাইনের সাথে তুমি যত পাই নাও না কেন, তুমি যদি বলো যে স্যার সাইন 71 পাই, তাও ফলাফল 0 আসবে। সাইনের সাথে যত পাই থাকবে তার ফলাফল আসবে 0। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে আমার 2 থিটার মান হচ্ছে n পাই। তাহলে আমি এখান থেকে বলতে পারি আচ্ছা 2 থিটা, তাহলে n পাই, তো n সংখ্যাগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার, তাহলে আমার এখানে যদি ভ্যালু বসাই তাহলে পাই, কেমন, তারপর হচ্ছে কত বলো তো 2 পাই, তারপর কত বলো তো 3 পাই, এইভাবে কিন্তু ভ্যালুগুলো চলতেই থাকবে, 5 পাই, 6 পাই, 7 পাই, এইভাবে ভ্যালু চলতে থাকবে। আচ্ছা তাহলে শুধু থিটার মানটা কত, থিটার মানটা হচ্ছে π/2, 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে এখানে পাই, তাহলে এখানে কত হবে 3π/2, 2 দিয়ে যদি 4 রে ভাগ করে দেই তাহলে কত হবে 2 পাই, হ্যাঁ, তারপর হচ্ছে কত 5π/2, তারপর হচ্ছে 6 পাইয়ের জায়গায় হয়ে যাবে 3 পাই, আর এখানে হয়ে যাবে কত 7π/2। এইভাবে মোটামুটি ভ্যালুগুলোতে কার মানটা 0 আসবে বলো তো, আর এর মানটা 0 আসবে। ওকে, তো এগুলো আমার কাজে লাগবে। তো এই ভ্যালুতে আমি ধরে নিচ্ছি এটা আমি বক্স করে রাখতেছি, এটা আমার কাজে লাগবে, এই জিনিসটা বক্স করে রাখতেছি। এই ভ্যালুগুলোতে হচ্ছে কার মানটা 0 আসে, আর এর মানটা 0 আসে, এটা আমার কাজে লাগবে। আমি এখানে লিখে রাখলাম r = 0, এই ভ্যালুগুলোতে আর এর মান 0। এখন আমাকে দেখতে হবে যে আর এর মান কোথায় কোথায় আর এর মানটা সর্বোচ্চ পাওয়া যায়, মানে আর এর মানটা সর্বোচ্চ মান হচ্ছে এখানে a, আর এর মানটা a পাওয়া যাবে থিটার কোন মানের জন্য। তো দেখো আমি এর জন্য একটা কাজ করি, দেখো কি বুদ্ধি অ্যাপ্লাই করি ভালো করে দেখো, খেয়াল করো, দেখো আর এর মান তুমি কেমনে এ পাবা, আর এর মান এ পাওয়ার বুদ্ধি কি, আর এর মান যদি তুমি এ পাইতে চাও তাহলে অবশ্যই তোমাকে এই sin 2 থিটার মানটা কি বানাই ফেলতে হবে, 1 বানাই ফেলতে হবে। কি বানাইতে হবে, 1 বানাইতে হবে। তো 1 বানাইতে গেলে তুমি থিটার মানটা কত বসাবা, থিটার মান বসাবা হচ্ছে π/4, কারণ π/4 বসালে 2 আর 4 কাটাকাটি গেলে π/2 হয়, আর আমরা জানি sin 90 ডিগ্রি মান 1, সেখানে হবে আর এর মান হচ্ছে a × 1, মানে আর এর সর্বোচ্চ মান পাওয়া যাবে। তো লিখলাম for r equals to a, we replace theta by θ/4। তাহলে দেখো অন্য অঙ্কগুলোতে কিন্তু সরাসরি ওই থিটার মানটা, অন্য এর আগে যে অঙ্কগুলো করেছিলাম সেগুলো ছিল r = a cos থিটার অঙ্ক, তো সেখানে থিটার মান 0 বসালে সরাসরি আর এর ম্যাক্সিমাম ভ্যালু পেয়ে যেতাম। কিন্তু এখানে তো অঙ্কটা সাইনের, তাই এখানে কি করতে হবে, সাইনটাকে ভ্যানিশ করে দিতে হবে, মানে থিটার মান যদি π/4 বসাই, দেখো বসাচ্ছি, দেখো r = a sin 2 এই যে θ/4, তাহলে দেখো আর এর মানটা কত পাচ্ছি a, এখানে হচ্ছে কত sin π/2, তার মানে কত পাইলাম, আর এর মানটা হচ্ছে a। বুঝতে পারলাম? তো আর এর মান ম্যাক্সিমাম পাওয়ার জন্য, আর এর মান, এই যে আর এর ম্যাক্সিমাম মান পাওয়ার জন্য আমার অ্যাকচুয়ালি থিটার মানটা কত দিয়ে রিপ্লেস করা লাগছে, এই যে π/4 দিয়ে রিপ্লেস করা লাগছে, এটা আমার গুরুত্বপূর্ণ ইস্যু। আচ্ছা এবার হচ্ছে আমি গ্রাফ ড্র করতে যাব। তো গ্রাফ যখন ড্র করব, আমি এখানে ছোট ছোট করে গ্রাফটা আঁকতেছি, মানে একটু ছোট করে রাখবো তোমাদেরকে বোঝানোর জন্য। দেখো, তো ধরো এইটা আমাদের গ্রাফ, দেখি বোর্ডে কি অবস্থা, কেমন দেখা যায়। হ্যাঁ ঠিক আছে, ওকে। তো আমি ধরে নিচ্ছি যে এইটা হচ্ছে আমার θ = 0 লাইন, মানে হচ্ছে ইনিশিয়াল লাইন। আচ্ছা এখন আমি তোমাদেরকে আগের লেকচারগুলোতে বলেছিলাম যে এইখানে এই জায়গার দিকে ফলো রাখবা। এখানে কত দিয়েছে, 2 দিয়েছে, এখানে 2 দিয়েছে, মানে হচ্ছে প্রত্যেকটা কোয়াড্রেন্টকে দুইটা ভাগে ভাগ করতে হবে। কয়টা ভাগে ভাগ করতে হবে, দুইটা ভাগে। তো দেখো আমি একটা লাইন টানলাম এখানে, এই যে এই একটা লাইন টানলাম, এই একটা লাইন টানার ফলে দেখো এই কোয়াড্রেন্টটা দুই ভাগে ভাগ হয়ে গেল। এবার এইটাকে একটা দিলাম, তাহলে এটা দুই ভাগে ভাগ হয়ে গেল। এইটাকে টেনে দিলাম, দুইটা ভাগে ভাগ হয়ে গেল। এটাকে টেনে দিলাম, দুইটা ভাগে ভাগ হয়ে গেল। এখন নাম দিব কিভাবে, এই যে অ্যাসিম্পটটগুলো যে আঁকলাম এগুলোর নাম কিভাবে দিব, এইগুলার এই অ্যাসিম্পটটগুলো থাকবে সেখানেই যেখানে আর এর মান ম্যাক্সিমাম থাকবে। তো বলো আর এর মানটা ম্যাক্সিমাম আছে কোথায়, এই যে আর এর মানটা ম্যাক্সিমাম, এই খেয়াল করো, আর এর মান ম্যাক্সিমাম হচ্ছে a, ব্যাসার্ধের মান সর্বোচ্চ হচ্ছে a। তো আর এর মান ম্যাক্সিমাম পাচ্ছি কার জন্য, θ/4 এর জন্য। তার মানে প্রথম লাইনটা হবে θ/4, θ = π/4, দুঃখিত এখানে ছিল π/4, কেমন। তো এখানে তো লিখতে ভুল করেছি, এখানে হবে π/4, হ্যাঁ। আচ্ছা তো তাহলে এখানে হচ্ছে কত বলতো, θ =
π/4। তো থিটা ইকুয়ালস টু π/4 মানে কত? এটার সামনে মনে মনে ধরে নিলাম একটা 1 আছে, তাহলে ঠিক পরেরটা লিখবে এইভাবে, থিটা ইকুয়ালস টু 2 × π/4। পরেরটা লিখবে এরকম ভাবে, সব π/4 থাকবে, তার সামনে দিবে একটা 3, মানে এই লাইনগুলোতে তার ম্যাক্সিমাম ভ্যালু থাকবে, কেমন? ওকে, এই পরেরটা হবে এই যে একটা π/4, দুইটা π/4, তিনটা π/4, এখানে হচ্ছে চারটা π/4। ওকে, তাহলে এখানে হবে থিটা ইকুয়ালস টু কত? 5টা π/4। এটা হবে কত? থিটা ইকুয়ালস টু 6 π/4। এটা হবে থিটা ইকুয়ালস টু 7 π/4। এইটা হবে কত? থিটা ইকুয়ালস টু 8 π/4। এটা হচ্ছে বুদ্ধি গ্রাফ আঁকার জন্য। হ্যাঁ, মিলাই দেখো তুমি, এই যে থিটা ইকুয়ালস টু দেখো 2 দিয়ে 4 কাটাকাটি করলে π/2, ওই যে দেখো 90 ডিগ্রি লাইন। 4 দিয়ে 4 কাটাকাটি করলে পাই, এটা দেখো 180 ডিগ্রি লাইন। তুমি 6/4 2 দিয়ে কাটাকাটি করলে 3/2 270 ডিগ্রি লাইন। বুঝতে পারলাম? 4 দিয়ে 8টা কাটাকাটি করলে 2π। এই বুদ্ধি যদি অ্যাপ্লাই না করো তাহলে তুমি গ্রাফ দিতে পারবে না, এটা অসম্ভব। ক্লিয়ার? তো এখন এই যে ভ্যালুগুলো নিলাম, এই ভ্যালুগুলোর সাথে কানেক্ট করে, আমি আবার বলতেছি, এই ভ্যালুগুলোর সাথে কানেক্ট, দেখো আমার এখানে যে ভ্যালুগুলো আছে, এই দেখো এখানে যে ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলো এটার মধ্যে পড়ে গেছে। দেখো প্রথম কথা হচ্ছে π/4 তো আমার লাগবে, এই যে π/2, এই যে π/2 এখানে আছে, 2 দিয়ে 4 কাটাকাটি করলে π/2, দেখছো? তারপরে দেখো পাই, এই দেখো পাই, এই দেখো পাই এখানে চলে আসছে, 4 কাটাকাটি করলে পাই, 3/2, 3/2 হচ্ছে আসলে এইটা, দেখছো? 2π হচ্ছে আসলে আমার এইটা। তো আমার এতগুলো ভ্যালু লাগবেও না, এই যে এই কটা ভ্যালু হলে চলবে, এইগুলোর আর দরকার নেই। ঠিক আছে, তো আমি এখন বক্সে চলে যাচ্ছি, গ্রাফ আঁকার জন্য বক্সে চলে যাচ্ছি। তো বক্সটা লিখতেছি, দেখো এইভাবে, এটা মুছে দিলাম। ওকে, এগুলো মুছে দিচ্ছি, নম্বর অফ লাগবে না। ওকে, ইকুয়েশনটা আরেকবার লিখে নিচ্ছি যে r ইকুয়ালস টু a sin 2θ, ইকুয়েশন নাম্বার 1, কেমন? তো আমি বক্স আঁকতেছি, দেখো আমার বক্সে কি কি মান দরকার, r এর মান দরকার, হচ্ছে থিটার মান দরকার, কেমন? ওকে, তো এটা হচ্ছে থিটার মান, আর এটা হচ্ছে r এর মান। ঠিক আছে, তো ভ্যালু লাগবে কয়টা? দেখো একটা তো 0 0 লাগবে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9টা ভ্যালু লাগবে। তাহলে 1 2 3 4 5 6 7 8, এখানে ধরো আরেকটা বাড়াই দিচ্ছি, এই যে 9টা ভ্যালু। ওকে, তো ভ্যালু বসাচ্ছি। প্রথমে হচ্ছে থিটার মান 0, 0-র পরে হচ্ছে π/4, 2π/4, হ্যাঁ এই যে এটা 2π/4, দেখে দেখে বসাও, 3π/4, 4π/4, কেমন? তারপর হচ্ছে 5π/4, 6π/4, 7π/4, এরপর হচ্ছে 8π/4, আর লাগবে না, 8π/4, কেমন? আমি আবার বলতেছি, ঠিক যেভাবে আমি ভ্যালুগুলো নিয়েছি এইভাবে নেওয়ার চেষ্টা করবো, তাহলে মিলবে সহজে। তো এবার গ্রাফের মধ্যে একটা করে ভ্যালু বসাই। বলো, থিটার মান যখন 0, এই যে থিটার মান যখন 0, তখন গ্রাফের কি অবস্থায়? sin 0 মান 0, তার মানে r এর মান 0। π/4 যখন বসাবো, তো 2 × π/4 মানে কত? π/2, মানে sin 90, sin 90 ডিগ্রি মান হচ্ছে 1, তার মানে r ইকুয়ালস টু a, মান হচ্ছে সব a। ঠিক আছে, আচ্ছা এবার 2 × কত? π/4, তাহলে এখানে বসাও, r ইকুয়ালস টু a sin 2 × π/4। তাহলে আমি একটু এখানে তোমাদেরকে ইকুয়েশন লিখে দেখাচ্ছি। তাহলে a × sin 2 × থিটার মান হচ্ছে 2π/4, তার মানে 2π/4। তো a sin 2 দুগুণে কত? 4π/4, 4 4 কাটা, মানে sin 180 ডিগ্রি। আমরা জানি sin 180 মান হচ্ছে 0, এই যে ভ্যালু হচ্ছে 0। বুঝতে পারলাম? এবার হচ্ছে 3π/4, তাহলে এখানে লিখো 3π/4, লিখলাম 3π/4, তাহলে 3π/4, কেমন? তো 3π/4 কত হয়? a sin, হ্যাঁ 2 দিয়ে 4 কাটাকাটি করলে কত হবে? 3π/2, 3π/2। হ্যাঁ, তাহলে আমরা জানি sin 270 ডিগ্রি এর মান হচ্ছে -1, তাহলে ভ্যালু এখানে কত পাওয়া যাবে? -a পাওয়া যাবে। এবার 4π/4, তাহলে 4 4 কাটাকাটি করলে শুধু পাই থাকে, তাহলে পাই বসাই দিব। তার মানে এখানে আছে sin 2 আর থিটা, থিটা বলতে 4 4 কাটাকাটি গেলে পাই, তার মানে হচ্ছে পাই, এটার মান আবার 0, এই দেখো মান হচ্ছে 0। বুঝতে পারলাম? তো এটা মোটামুটি আসলে বোঝাই যায়, মানগুলো বোঝা যায়। আমি আরেকটু সহজ করে যদি বলি, দেখো 0a 0 -a 0, এবার অবশ্যই প্লাস এ পাওয়া যাবে। হ্যাঁ, তারপরে আবার 0, তারপর -a পাওয়া যাবে, তারপর আবার 0 পাওয়া যাবে। তো আমি একটা টেস্ট করে দেখাচ্ছি, মনে করো 7π/4, এটা দিয়ে টেস্ট করে দেখতে দেখাইছি যে আসলে -a হয় কিনা। দেখো এখানে বসাচ্ছি a sin 2 × থিটা, তো থিটার মান কত পাওয়া যাবে? 7π/4, 7π/4। তাহলে তুমি এখানে লিখতে পারো i sin 2 দিয়ে 4 কাটাকাটি করলে হবে 7π/2। তো আমরা জানি কি sin 7π/2, তুমি ক্যালকুলেটরে চাপ দিয়ে দেখবে মান হচ্ছে -1, -1 আর গুণ করলে হচ্ছে -a। বাট এত কষ্ট আসলে করা লাগে না, 2-3টা লিখলে বোঝা যায়। যেমন দেখো আমি বলতেছি
জিরো, জিরোর পর একবার পজিটিভ এ হবে, আবার জিরো, আবার নেগেটিভে, আবার জিরো, আবার পজিটিভে, জিরো, আবার নেগেটিভে, আবার জিরো। মানে একবার পজিটিভে আসলে জিরো, আবার নেগেটিভে আসবে, তারপর জিরো, আবার পজিটিভে, আবার জিরো, আবার নেগেটিভে, আবার জিরো। এভাবে ভ্যালুগুলো আসলে চলতেই থাকবে। হ্যাঁ, ওকে। তো মোটামুটি বক্সের কাজ হয়ে গেছে, এখন আমরা গ্রাফের দিকে হাত দিব। তো গ্রাফটা দেখো, গ্রাফটা আসলে কিভাবে হয় বুঝাই দিচ্ছি। গ্রাফটা মূলত আঁকার জন্য এই থিটার মানগুলোর সাথে আর এর মানের যে কানেকশন সেটা খুব ভালো করে লক্ষ্য করবা। হ্যাঁ, দেখো আমি কীভাবে গ্রাফটা আঁকি, একদম ইনিশিয়ালি একদম দেখাচ্ছি। দেখো, প্রথমে চিন্তা করো, এইভাবে ভাবো, আমি কালো কলম দিয়ে আঁকতেছি। দেখো, থিটার মান যখন জিরো তখন আর এর মান জিরো। আচ্ছা, থিটার মান যখন জিরো তখন আর এর মান জিরো, মানে আর এখানে আছে। ওকে, ব্যাসার্ধের মান হচ্ছে এখানে আছে। π/4 যখন, এই যে থিটার মান যখন π/4 তখন আর এর মান হয়ে গেছে এ, মানে ধরে নিলাম এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু এ। তার মানে ভালো করে দেখো, থিটার মান যখন জিরো তখন আর এর মান জিরো এখানে, থিটার মান যখন π/4 তখন আর এর মান চলে গেছে এখানে, যে কার্ভটা এখানে চলে গেছে, এখানে চলে গেছে। এবার যখন 2π/4 তখন সে আবার জিরো চলে, ব্যাসার্ধের মান আবার জিরো হয়ে গেছে। কখন? যখন 2/4। তার মানে কোণের মানটা যখন এইখানে চলে আসছে, যে 2/4 এখানে চলে আসছে, তখন সে এখান থেকে ঘুরে আবার সে মূল বিন্দুতে চলে আসছে, মানে মান তার ব্যাসার্ধের মান হচ্ছে জিরো, যেখানে রাখলাম। এবার 3π/4 যখন মান হচ্ছে মাইনাস এ। তো দেখো 3π/4 হচ্ছে এখানে, এই যে এই লাইন। তো মান যদি 3π/4 এর জন্য যদি প্লাসে পেতাম, তাহলে 3π/4 এর জন্য মানটা আমি এই দিকে নিতাম, এই যে এই দিকে নিতাম, এই দিকে নিতাম। যদি কি পেতাম এখানে প্লাসে, কিন্তু প্লাসে পাই নাই, পাইছি কি মাইনাসে। তাহলে এই লাইনের উল্টা দিক হচ্ছে এই দিক, এইটা হচ্ছে উল্টা দিক। তাহলে এখান থেকে গ্রাফটা চলে যাবে এইখানে, এদিকে চলে যাবে। এবার 3π/4, এবার হচ্ছে 4π/4। তার মানে এই গ্রাফটা এখন এখানে আছে, কোনটা আছে এখানে, যে 4π/4। তাহলে 4 কাটলাম, তাহলে এখানে মনে করো এখানে আছে। তাহলে 4π/4 এর জন্য সে আবার চলে আসবে কোথায়, আবার চলে আসবে যে মূলবিন্দুতে, আবার সে মূলবিন্দু চলে আসছে। ওকে, এখন এখানে আছে। এবার হচ্ছে কত, 5π/4। তো 5π/4 আছে কোথায়, এইখানে, এই যে এইটা হচ্ছে 5π/4 এবং মান হচ্ছে পজিটিভে। তো পজিটিভে ধরে নিলাম এত, তার মানে সে 5π/4 দিকে চলে আসবে, যদি 5π/4 এর জায়গায় মাইনাসে পেতাম, তাহলে সে এখানে না আসে আর উল্টা দিকে চলে যেত, এদিকে চলে যেত। যাই হোক, এখানে চলে আসছে 5π/4 এর মান হচ্ছে এ। এবার ভ্যালু হচ্ছে কত, 6π/4। তো এখানে আছে 6π/4 হচ্ছে এখানে, এটার জন্য সে চলে যাবে কোথায়, মূলবিন্দুতে। সে এখান থেকে আবার এই মূলবিন্দু ব্যাক করছে, এই যে এখানে আছে। এবার হচ্ছে 7π/4। তো 7π/4 সে এখন এখানে আছে। 7π/4 থিটার মানটা 7π/4, এর জন্য মান হচ্ছে মাইনাসে। যদি প্লাসে হতো তাহলে সে এখানে আসতো, কিন্তু পাইসি মাইনাসে। তার মানে 7π/4 লাইন যেহেতু এটার উল্টা দিকে চলে যাবে, এই যে উল্টা দিকে সেখানে চলে আসছে। ওকে, মাইনাসের পরিমাণ। আচ্ছা, এবার 8π/4 মানে থিটার মানটা হচ্ছে এখানে, সে আছে এখানে, গ্রাফটা আছে এখানে, 8π/4 এর জন্য কোণ হচ্ছে এখানে। 8π/4 এর জন্য সে আবার কোথায় চলে আসবে, সে ব্যাক করবে কোথায়, মূলবিন্দুতে। এই যে মূলবিন্দু ব্যাক করছে, এই হচ্ছে আমাদের গ্রাফ। বুঝাইতে পারলাম? তো তোমরা মোটামুটি বেশ কয়েকবার দেখবা, প্রয়োজনে তোমরা টেনে পিছনে গিয়ে বারবার করে দেখবা কিভাবে আমি কোণের সাথে ব্যাসার্ধ মানগুলো নিচ্ছি, তাহলে মনে থাকবে। তো এবার আমি এটাকে মার্ক আউট করে দিচ্ছি। দেখো, এই জায়গাতে আমি এটাকে কালার করে দিচ্ছি, এই যে এই একটা পার্ট কালার করে দিচ্ছি এবং এই একটা পার্ট কালার করে দিচ্ছি। ওকে, তো কালার করে দেওয়ার পর আমি এখানে বুঝতে পারলাম যে আমার গ্রাফটা, দেখো আমি বলেছিলাম যে থিটা ইকুয়ালস টু π/2 লাইনের রেসপেক্টে সে হচ্ছে কি হবে, সিমেট্রিক হবে। দেখো এইটা হচ্ছে আমার থিটা ইকুয়ালস টু π/2 লাইন, এই যে এইটা, এই যে এইটা মানে থিটা ইকুয়ালস টু π/2 লাইনের যে 2 আর 4 কাটাকাটি করলে। তো এর মানে কি, থিটা ইকুয়ালস টু π/2 লাইনের রেসপেক্টে সে ডান দিকেও যতটুকু এলাকা কভার করতে হবে, ডান দিকে তার দুইটা লুপ, বাম দিকেও কি তার দুইটা লুপ। ঠিক আছে, এবার আমরা বুঝতে পারলাম। আমরা কিন্তু ইনিশিয়ালি বুঝতে পারছিলাম যে থিটা ইকুয়ালস টু π/2 লাইনের রেসপেক্টে ডানে যতটা এলাকা কভার করবে, বামেও ততটা এলাকা কভার করবে, সেটা আমরা বুঝতে পারলাম। তো এবার হচ্ছে আমরা ইন্টিগ্রেট করব। তো আমাদের প্রথম কি, আমরা মানে আগের লেকচারগুলো থেকেই আমরা কি করছিলাম, আমরা হচ্ছে যে কোনো একটা লুপের কি বের করছিলাম, আমরা যে কোনো একটা লুপের এরিয়া বের করছিলাম। তো এখানে লুপ আছে কয়টা, এখানে লুপ আছে হচ্ছে 4টা। তো আমরা একটা লুপের এরিয়া বের করব, সেই এরিয়াকে হচ্ছে আমরা কি করবো বলতো, আমরা 4 দিয়ে গুণ করে দিব। 4 দিয়ে গুণ করলে হচ্ছে আমরা টোটাল বলতো কি পাবো, টোটাল আমরা এরিয়া পেয়ে যাবো। কেমন? আচ্ছা, তো প্রথম লুপটার দিকে চিন্তা করো, প্রথম লুপটার দিকে ভাবো, প্রথম লুপের কি অবস্থা। প্রথম যে এই লুপটা আছে, এই যে এই লুপটা, মনে করো আমি এই লুপের ক্ষেত্রফল বের করবো, যে এই লুপটা, এই যে প্রথমে এই লুপটার ক্ষেত্রফল বের করবো, আমি ফার্স্ট কোঅর্ডিনেটে যে লুপটা আছে। তো এই লুপটা, বলো এই লুপটার ইনিশিয়ালি এই যে এখান থেকে যখন শুরু করছিলাম, এখানে আর এর মানটা এখানে যখন ছিল, তখন থিটার মান কত ছিল, থিটার মান ছিল 0। তারপরে সে এইখান থেকে এতে আসছে, যখন এতে আসছে তখন মান ছিল π/4, এটা আমার দরকার নেই, লুপ এখানে কভার করেনি। সে আবার এইখানে যখন ব্যাক আসছে,
তখন থিটার মানটা কত? থিটার মান ছিল এইটা। তার মানে থিটার লোয়ার লিমিট এত এবং আপার লিমিট এতর মধ্যে সে একটা লুপ কভার করছে। তার মানে আমি এই যে লিমিট, এই লিমিটের মধ্যে এই যে 0 আর হচ্ছে এই যে এই দুইটা লিমিট, এই লিমিট এবং এই লিমিটের মধ্যে আমি হচ্ছে ইন্টিগ্রেট করলে আমি একটা লুপের এরিয়া পেয়ে যাবো, একটা লুপের এরিয়া পাবো। ঠিক আছে, তো আমি লিখলাম যে এগুলোর দরকার নেই, গ্রাফটা থাকুক। তো লিখবো যে নাও উই ইন্টিগ্রেট over the area as taking the limit theta equals to 0 degree to theta equals to ওই যে এটা মানে কত? theta equals to π/2, কারণ 2 আর 4 কাটাকাটি করলে কত হয়? π/2 হয়। for determine a single loop। ঠিক আছে, ফর সিঙ্গেল লুপ ইন ফার্স্ট কোয়াড্রেন্ট। এটা লিখতে পারলে ভালো, না লিখতে পারলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, ফার্স্ট কোয়াড্রেন্ট না লিখলে কোনো সমস্যা নেই। ক্লিয়ার? তো তার মানে হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে আমি আবার বলতেছি নাও ইন্টিগ্রেট ওভার দ্য এরিয়া, এই পুরো এরিয়াটা আমি ইন্টিগ্রেট করবো অ্যাজ টেকিং দ্য লিমিট, এত লিমিটের মধ্যে ফর ডিটারমাইন এ সিঙ্গেল লুপ, মানে একটা লুপের ক্ষেত্রফল বের করবো, পরে 4 দিয়ে গুণ করবো। তাহলে কি হবে? আমার এই সিঙ্গেল লুপের এরিয়াটা বের হয়ে আসবে। কেমন? সিঙ্গেল লুপের এরিয়া বের হয়ে আসবে। ওকে, তো আমি লিখলাম যে সুতরাং এরিয়া অফ এ সিঙ্গেল লুপ, তো কি অবস্থা হয়? সূত্র হচ্ছে কি? হাফ ইন্টু এখানে আলফা, এখানে বিটা, এখানে হচ্ছে আর স্কোয়ার ডি থিটা। এটা হচ্ছে আমাদের এরিয়ার অঙ্কের ইন্টিগ্রেট করার ফর্মুলা। কেমন? এটা হচ্ছে আমাদের এরিয়ার অঙ্কের ইন্টিগ্রেট করার ফর্মুলা। তো এখন তুমি চিন্তা করো যে আমি যে এখানে ইন্টিগ্রেট করব, আমার এখানে বলো আপার লিমিট কত আছে আর লোয়ার লিমিট কত আছে বলো। এখানে আমার আলফার মান তো আমি বলেই দিছিলাম যে আলফার মান হবে থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। এই যে আলফার মান হবে 0 ডিগ্রি, আর বিটার মানটা কত হবে? π/2। বিটার মানটা কত হবে? π/2। তো আমি এখানে লিখতে পারি, এখানে আমি চলে গেলাম যে ইকুয়ালস টু হাফ ইন্টু থিটার মান হচ্ছে কত ডিগ্রি? 0। ওকে, 0, আর ওখানে হচ্ছে π/2, আর এখানে আছে কত? আর স্কোয়ার ডি থিটা। তো আর বলতে আছে হচ্ছে এ সাইন 2 থিটা। কত আছে? এ সাইন 2 থিটা। তাহলে আমি এখানে লিখতে পারি যে এ সাইন 2 থিটা তার উপরে স্কোয়ার, আর এখানে কত? ডি থিটা। এই যে ফর্মুলাটা এখানে জাস্ট অ্যাপ্লাই করলাম। তাহলে এখানে হাফ। কেমন? এখানে কত হয়? এগুলো মুছে দিচ্ছি, এগুলো প্রয়োজন নাই। তাহলে এখানে কত হয় দেখো, 0, এখানে হচ্ছে π/2। ওকে, স্কোয়ার করলে কত হবে? এ স্কোয়ার সাইন স্কোয়ার 2 থিটা ইন্টু হচ্ছে ডি থিটা। তো এখানে একটা পিওর কনস্ট্যান্ট পাচ্ছি, সেটা হচ্ছে এ স্কোয়ার। এটাকে বাইরে নিয়ে আসো, এ স্কোয়ার বাই 2, 0 থেকে π/2। কেমন? ওকে, আর এখানে আছে কত? সাইন স্কোয়ার 2 থিটা। তো লিখলাম সাইন স্কোয়ার 2 থিটা ইন্টু হচ্ছে ডি থিটা। আচ্ছা, তো আমি তো তোমাদেরকে বারবার করে বলেছি যে সাইন স্কোয়ার থিটা এবং কজ স্কোয়ার থিটা থাকলে তার সামনে একটা 2 এনে ব্যালেন্স করতে হয় সূত্র মেলানোর জন্য। কারণ আমরা জানি যে 2 সাইন স্কোয়ার থিটার এর মানে হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা। ক্লিয়ার? তো আমার এখানে একটা 2 দরকার। হ্যাঁ, তো আমি এখানে লিখতে পারি যে এ স্কোয়ার, হ্যাঁ এ স্কোয়ার, এখানে আমি একটা 4 দিলাম, দিয়ে এখানে 2 দিলাম। কেন? এতে কি সুবিধা? 2 আর 4 কাটাকাটি করলে ওই যে এই 2টা ঠিক থাকে। আর এখানে কি অবস্থা হবে? 0 থেকে π/2 সাইন স্কোয়ার 2 থিটা ডি থিটা। ঠিক আছে, তো এই ব্যালেন্সিংটা এখন আমি এখানে কাজটা শেষ করব। তাহলে এখানে কি অবস্থা হয় দেখো, এখানে কত ছিল? এখানে আছে π/2, এটা লিখে রাখি, এটা কাজে লাগবে। তাহলে এখানে হচ্ছে স্যার এ স্কোয়ার বাই 4। কেমন? আচ্ছা, তাহলে এখানে কত দেখো? 2 সাইন স্কোয়ার থিটা না? তাহলে আমি লিখলাম যে 0 থেকে π/2 2 সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে কত? 1 মাইনাস কস 2 থিটা। কেমন? তো লিখলাম হচ্ছে 1 মাইনাস কস 2 ইন্টু থিটা। তাহলে 2 ইন্টু থিটা মানে কত? এই যে 2 ইন্টু থিটা বলতে এখানে কত আছে? 2 থিটা। তাহলে ফলাফল কত হবে? 4 থিটা। তো লিখলাম কস 4 থিটা, আর এখানে হচ্ছে কত বলো তো? ডি থিটা। তাহলে এবার ইন্টিগ্রেট করব। তাহলে এ স্কোয়ার বাই 4 বাইরে থাকবে,
আচ্ছা এখানে 1 ইন্টু ডি থিটা, মানে শুধু ডি থিটাকে ইন্টিগ্রেট করলে হবে শুধু থিটা, কস 4 থিটা, তাহলে কস 4 থিটাকে ইন্টিগ্রেট করলে হবে সাইন 4 থিটা ডিভাইডেড বাই হচ্ছে 4। তো আপার লিমিট কত? আপার লিমিট হচ্ছে এখানে π/2, আর লোয়ার লিমিট কত? লোয়ার লিমিট হচ্ছে, লোয়ার লিমিট কত বলো তো? লোয়ার লিমিট হচ্ছে 0, লোয়ার লিমিট 0, কেমন? আচ্ছা তাহলে এখানে কি অবস্থা? এখানে হচ্ছে a²/4, হ্যাঁ। তো আপার লিমিট লোয়ার লিমিট বসাচ্ছি, থিটার মান তুমি π/2 বসায় দাও, মাইনাস সাইন 4 ইন্টু θ/2, সরি π/2, হ্যাঁ। আচ্ছা নিচে হচ্ছে কত? 4, মাইনাস থিটার মান 0 মানে 0, সাইন এ থিটার মান যদি এখানে 0 বসায়, সাইন 0 মান 0, তার মানে সবগুলো 0, লেখার দরকার নেই। আচ্ছা তাহলে এখানে কত হয়? a²/4, এখানে আসবে হচ্ছে π/2 মাইনাস 2 দিয়ে 4 এর কাটাকাটি করলে কত হবে? সাইন 2π, তাই না? সাইন 2π ডিভাইডেড বাই 4। তো আমরা ক্লাসের শুরুতেই বলেছিলাম সাইনের সাথে যত পাই নেই না কেন ফলাফল 0, ফলাফল 0। তাহলে এখানে আসবে কত? a²/4 π/2 মাইনাস 0। ওকে, তাহলে এখানে ভ্যালু কত হয় আমি উপরে লিখতেছি, এখানে লিখবো না। আচ্ছা তাহলে এই জায়গাতে ভ্যালু হয় ইকুয়ালস টু a²/4, তো তাহলে হচ্ছে πa², 4 দুগুণে কত? 8। তো এটা হচ্ছে কার লুপ? এটা হচ্ছে কার এরিয়া? এই একটা সিঙ্গেল লুপের এরিয়া। বাট আমার দরকার কি? সবগুলো, পরীক্ষা যদি সিঙ্গেল লুপ বলে তাহলে এটাই অ্যান্সার, আর যদি বলে যে না পরীক্ষাতে কি লাগবে, সবগুলো লুপের এরিয়া লাগবে, তাহলে লিখলাম যে সুতরাং টোটাল এরিয়া ইকুয়ালস টু 4 ইন্টু এই যেটা গুণ করে দিবা πa²/8, 4 দিয়ে এটা কাটাকাটি করলে হবে πa²/2। তো এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমার এই টোটালটার এরিয়া। এই টোটাল যে গ্রাফটা আছে, এই গ্রাফের এরিয়া হচ্ছে আসলে এটা। তো আমি ডিটেলস ব্যাখ্যা দিয়েছি। আমাদের দেশে যে বইগুলো আছে, গ্রাফ আঁকলে সেই গ্রাফের মধ্যে হয়তো বা লিমিটিং ভ্যালু দেয় না, লিমিটিং ভ্যালু দিলে গ্রাফ দেয় না, সিমেট্রিসিটি প্রুফ করে না। একটা ইকুয়েশন বা একটা গ্রাফের এরিয়া বের করার জন্য আসলে সবগুলো কন্ডিশনই লাগবে। প্রথম সিমেট্রিসিটি টেস্ট লাগবে, লাইজন পোল লাগবে, কোন লুপের মধ্যে, সিঙ্গেল লুপের মধ্যে কোন এরিয়াতে আর এর মান 0 থাকে সেইটার রেসপেক্টে ইন্টিগ্রেট করে সিঙ্গেল লুপের এরিয়া বের করতে হবে। এবার যতগুলো লুপ তত দিয়ে গুণ করে টোটাল এরিয়া বের করতে হবে। তো আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবা, ইনশাআল্লাহ তোমরা পারবে। ঠিক আছে।